নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। আজ আলোচনা করব একটি বিশেষ পর্ব, প্রশ্ন উত্তর আকারে। ছাত্র বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওর অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। এবং যারা এই চ্যানেলটি নতুন দেখছো, ডিজিটাল মেন্টর চ্যানেল, তাদের কাছে অনুরোধ রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে, যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে আপডেটের মাধ্যমে পৌঁছে যায়। আজকের সাবজেক্ট এবং ক্লাস হচ্ছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান। আজকের অধ্যায় হচ্ছে জৈবনিক ক্রিয়া। প্রশ্ন উত্তর আকারে আজকের পর্বটি আমি তোমাদের কাছে উপস্থাপন করব। ছাত্র বন্ধুরা মন দিয়ে প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এই আশা রাখি। প্রথম প্রশ্ন, ছাত্র বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 3-1, অর্থাৎ এই পর্বের 2 নম্বর দাগের ছোট প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এসএকিউ টাইপের, যার প্রতিটি প্রশ্নের মান 1, এবং 1 নম্বর দাগের প্রশ্ন, সেগুলো আমি তোমাদের বাৎসরিক পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষার আগে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আজকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরছি সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। অন্তর্কোষীয় ও বহির্কোষীয় উভয় প্রকার পরিপাক কোন প্রাণীতে দেখা যায়? মানুষের 100 ml রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? 2টি বা 3টি বাক্যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। সেইভাবে উত্তরগুলো তোমাদের কাছে আমি উপস্থাপন করছি। হাইড্রাতে অন্তর্কোষীয় ও বহির্কোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায়। তাহলে কোন প্রাণীতে দেখা যায়? হাইড্রাতে। মানুষের এই প্রশ্নের দ্বিতীয় অংশ, মানুষের প্রতি 100 ml অর্থাৎ 100 ml মিলিলিটার রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 to 120 mg অর্থাৎ 80 থেকে 120 মিলিগ্রাম। বর্তমান এই ঊর্ধ্বসীমা 140 ধরা হয়। পরবর্তী প্রশ্ন, হেটারোডেন্ট কি? যে সমস্ত প্রাণীদের বিভিন্ন প্রকার দাঁত দেখা যায় তাদের হেটারোডেন্ট বলে, যেমন মানুষ, কুকুর, বাঘ। পরবর্তী প্রশ্ন, আমরা খাদ্য গ্রহণ করি কেন? আমরা খাদ্য গ্রহণ করি কারণ আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়। ছাত্র বন্ধুরা, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে ব্যক্তি লেখা আছে, এটা হবে শক্তির। যে শক্তির প্রয়োজন হয় তা খাদ্য থেকে পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, খাদ্যের মাধ্যমে দেহের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন এবং ক্ষয়পূরণ ঘটে। উপবাস করলে মানুষের ওজন কমে কেন? ব্যাখ্যা করো। মানুষ যখন উপবাস করে তখন কোনো খাদ্য গ্রহণ করে না, কিন্তু দেহের শারীরবৃত্তীয় জৈবনিক প্রক্রিয়াগুলো চলতেই থাকে এবং এইগুলো সম্পন্ন করার জন্য শক্তির চাহিদা থাকে। এই শক্তি দেহে সঞ্চিত খাদ্যের জারণের ফলে উৎপন্ন হয়, কিন্তু উপবাসের ফলে উপচিতি বিপাক না চললেও অপচিতি বিপাকগুলি চলার ফলে দেহের ওজন কমে যায়। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের পুষ্টিতে জলের প্রয়োজনীয়তা কী? উদ্ভিদ পুষ্টিতে জলের প্রয়োজনীয়তা, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় খনিজ লবণগুলো জলে দ্রবীভূত অবস্থায় উদ্ভিদের জাইলেম বাহিকা দ্বারা বাহিত হয়ে পাতায় পৌঁছায়। 2 নম্বর, পাতায় উৎপন্ন খাদ্যরস জলের সাহায্যে ফ্লোয়েম বাহিকা দ্বারা বাহিত হয়ে যে কলা আছে, ফ্লোয়েম কলা, সেই ফ্লোয়েম কলার দ্বারা বাহিত হয়ে উদ্ভিদের সমস্ত দেহে সংবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির পুষ্টি পদ্ধতি লেখো। কলসিপত্রী, অ্যাগারিকাস, গোলকৃমি, রাইজোবিয়াম। উত্তর লিখবে ছাত্র বন্ধুরা। কলসিপত্রী লিখবে পরভোজী, পতঙ্গভুক ও স্বভোজী উভয় প্রকার উদ্ভিদে এই কলসিপত্রী উদ্ভিদের মাধ্যমে পুষ্টি পদ্ধতি সংগঠিত হয়। অ্যাগারিকাস মৃতজীবীয় পুষ্টি,
গোলকিনমি অন্তর্পরজীবীয় পুষ্টি, রাইজোবিয়াম মৃতজীবীয় পুষ্টি। তারপরের প্রশ্ন, আংশিক মৃতজীবী কাকে বলে? আংশিক মৃতজীবী কাকে বলে? যে সমস্ত স্বভোজী উদ্ভিদ পুষ্টির জন্য আংশিকভাবে কোনো পচনশীল জৈব পদার্থ ওপর নির্ভরশীল তাদের আংশিক পরজীবী বলে। এই সময় উদ্ভিদগুলি মূলে বসবাসকারী এক প্রকার ছত্রাক পচনশীল বস্তু থেকে প্রয়োজনীয় জৈব পদার্থ শোষণে সাহায্য করে, যেমন পাইন গাছ। পরবর্তী প্রশ্ন, বহির্কোষীয় অন্তর্কোষীয় পরিপাক বলতে কী বোঝো? বহির্কোষীয় পরিপাক প্রাণীদেহে কোষের বাইরে পরিপাক সম্পন্ন হলে তাকে বহির্কোষীয় পরিপাক বলে, যেমন মানুষ। অন্তর্কোষীয় পরিপাক প্রাণীদেহে কোষের অভ্যন্তরে পরিপাক সম্পন্ন হলে তাকে অন্তর্কোষীয় পরিপাক বলে, যেমন অ্যামিবা। অ্যামিবা তোমরা জানো ছাত্রবন্ধুরা এককোষী প্রাণী। পিত্তস্থলীর অবস্থান ও কাজ লেখো। পিত্তস্থলীর অবস্থান ও কাজ লেখো। পিত্তস্থলীর অবস্থান প্রাণীদের যকৃতের ডান খণ্ডক, বাম খণ্ডক ও কর্ডেট খণ্ডকের অঙ্কীয় তলে অবস্থিত। পিত্তথলির কাজ যকৃতি থেকে ক্ষরিত রস সঞ্চয় করে রাখা, প্রয়োজন মতো পৌষ্টিক তন্ত্রে যোগান দেওয়া। শোষণ কি? প্রাণীদেহে শোষণ কোথায় ঘটে? শোষণ যে প্রক্রিয়া পাচিত সরল ও তরল খাদ্যে পৌষ্টিক নালী থেকে ধীরে ধীরে রক্তজালকে বা লসিকা বাহে প্রবেশ করে তাকে শোষণ বলে। প্রাণীদেহে শোষণ স্থান প্রাণীদেহে মূলত ক্ষুদ্রান্তে প্রাণীদেহে ভিলাই শোষণক্রিয়া সম্পন্ন হয়। এছাড়া পাকস্থলী ও বৃহদন্তে ও জন ও গ্লুকোজ, খনিজ লবণ, ঔষধ ইত্যাদি শোষিত হয়। এছাড়া পাকস্থলী ও বৃহদন্তেও জন ও গ্লুকোজ, খনিজ লবণ, ঔষধ ইত্যাদি শোষিত হয়। পাকস্থলীর অংশগুলি কি কি, এর কাজ কি? পাকস্থলীর অংশগুলো হলো কার্ডিয়াক পাকস্থলী, পাইরোলিক পাকস্থলী ও ফান্ডাস। পাকস্থলীর কাজ, পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় এবং জল ও লবণ শোষিত হয়। সিএসএফ এর দুটি ভূমিকা উল্লেখ করো। সিএসএফ এর ভূমিকা: 1 নম্বর, মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের পুষ্টি প্রদান করে। 2 নম্বর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থের দূরীকরণে সাহায্য করে। পরের প্রশ্ন, লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো। লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো। লসিকা কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে থেকে তাদের পুষ্টি সরবরাহ করে। 2 নম্বর, লসিকার লিম্ফোসাইট কোষ দেহে প্রতিরক্ষায় সাহায্য করে। লসিকার লিম্ফোসাইট কোষ দেহ প্রতিরক্ষায় সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, এবিও পদ্ধতি কি? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তকণিকাস্থিত অ্যান্টিজেন ও রক্তরসে অ্যান্টিবডির উপস্থিতির ওপর নির্ভর করে রক্তকে এ বি এবং ও এই 4টি বিভাগে বা গ্রুপে ভাগ করেন। এই বিভাগীকরণকে এবিও পদ্ধতি বলা হয়। এই বিভাগীকরণকে এবিও পদ্ধতি বলা হয়। রক্তের কোন বিভাগকে সার্বিক গ্রহিতা বলা হয় এবং কেন? রক্তের এবি গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় কারণ এই বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি না থাকায় সব বিভাগের রক্ত গ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, সিস্টল ও ডায়াস্টল কি? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল এবং প্রসারণকে ডায়াস্টল বলা হয়। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নটি আলোচনা করার আগে যারা এই চ্যানেলটি দেখছো, ডিজিটাল মেন্টর চ্যানেল, তাদেরকে বলবো, সেই সকল ছাত্র বন্ধুর কাছে আমার আবেদন রইল, তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে তোমাদের কাছে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সরাসরি সবার আগে পৌঁছে যাবে। আজকের পর্ব ছাত্র বন্ধুরা এখানে শেষ করছি। আগামী দিনে এই অধ্যায় অর্থাৎ জৈবনিক ক্রিয়া অধ্যায়ের বড় প্রশ্ন
5 নম্বর প্রশ্নের মান, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। আশা করি আজকের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকে লাইক করবে এবং তোমাদের যে সকল বন্ধুরা আছে ছাত্র বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে, কমেন্টস করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, এবং কোন অধ্যায় কী ধরনের প্রশ্ন তোমাদের জানার দরকার সেই বিষয়ে তোমরা কমেন্টস করে লিখতে পারো। আর ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে যারা নতুন দেখছো চ্যানেলটি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।